মুসা আলাইহিস সালাম এত বড় একজন রাসূল, যার উপরে তাওরাত নাজিল হয়েছে, তাই না? তিনি একদিন তো বলে ফেলেছিলেন যে আমার মনে হয় যে আমি সবচেয়ে বেশি জানি। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি সবচেয়ে জ্ঞানী মানুষ কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তো এই জায়গাটা ধরেছেন এবং খিদর আলাইহিস সালামের সন্ধান দিয়েছেন, না আমার একজন বান্দা আছে তোমার চেয়ে বেশি জানে। তখন তিনি তার সাথে দেখা করার জন্য সফর করেছেন। এই সফরটা খুব লম্বা ছিল, কষ্টের সফর ছিল। সফর করে তিনি যখন তাকে পেয়েছেন, ওই খিদর আলাইহিস সালামকে, তো খিদর আলাইহিস সালাম বলেছিলেন যে ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমার কাছে এমন জ্ঞান আছে আল্লাহর পক্ষ থেকে যেটা অর্জনের ব্যাপারে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। তুমি মুসা আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। নবীকে বলা হচ্ছে এই কথাটা, আরেকজন নবীকে বলা হচ্ছে তোমার চেয়েও জ্ঞানী মানুষ আছে, এবং তার নাম খিদর আলাইহিস সালাম। তার ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি আল্লাহ তাকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছে। মানে আল্লাহ পাক তার পক্ষ থেকে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। এবং তারা যখন ওই যে বোটে নৌকার করে সফর করছিলেন, তখন একটা পাখি এসে একটু পানি খেয়ে চলে যায়। তখন খিদর আলাইহিস সালাম বলেছিলেন যে এই যে পাখিটা যতটুকু পানি নিয়েছে, এই যে পাখিটা যতটুকু পানি নিয়ে গেছে এখান থেকে, এই পুরো কায়নাতের যে জ্ঞান, মানুষের অন্য মাখলুকের যত জ্ঞান আছে, তোমার আমার যত জ্ঞান ওই পানিটুকুর মতো। আর এই যে পুরো দেখছো তুমি নদী এবং সাগর যত কিছু আছে, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান। তো আমরা তো জ্ঞান কি ওটা বোঝাতে পারতেছি না। এই জন্য দেখবেন যে যত বড় আলেম হয় সে তত বিনয় হয় এবং তত বেশি সে মানে বইয়ের পোকা হয়ে যায়। আমাদের ওস্তাদদেরকে আমরা দেখেছি যে বই ছাড়া তারা তো মনে হয় একটা ঘন্টাও সময় অপচয় করেন না। কিতাব থাকেই হাতে অথবা সাথে ব্যাগে, চলতে ফিরতে খালি বই পড়ছেন আর পড়ছেন। তো এটা একটা সুরত। তাহলে আমরা বুঝলাম যে জ্ঞানের কোনো শেষ নাই। তাহলে যেহেতু কোনো শেষ নাই এবং জ্ঞানের মূল উৎস আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে এটা একটা লাইফ লং প্রসেস। তবে একটা নির্দিষ্ট গন্তব্যে গেলে আমরা মোটামুটিভাবে ফরজে আইন জানতে পারবো, অ্যাটলিস্ট কোরআন তেলাওয়াত শিখতে পারবো, অ্যাটলিস্ট ইনশাআল্লাহ আরবি ভাষাটুকু তুলনামূলক শিখতে পারবো ইনশাআল্লাহ। এরপরে কিছুটা অনুবাদ করতে পারবো কোরআনুল কারীম ইনশাআল্লাহ, হাদিসের ইবারতগুলো পড়তে পারবো ইনশাআল্লাহ, ফিকহের কিতাবগুলো পড়তে পারবো, আকীদার কিতাবগুলো পড়তে পারবো। আশা করা যায় ওই পর্যায়ে গেলে আমি তখন আরও বড় কিছু করার জন্য ফিকির করতে পারবো। তো ওই লেভেল পর্যন্ত তো আমাকে যেতে হবে, তাই না? আচ্ছা, এখন আসেন এই লেভেল পর্যন্ত যাওয়া আমাদের এই সোসাইটির কথা বলছি আর কি, আমাদের জন্য কতটা সহজ বা কতটা কঠিন। ঠিক আছে, তাহলে জানলাম ইলম অর্জন করতে হবে, ফরজিয়াত আছে, ওলামা কেরামের সোহবতে করতে হবে, এটা খুবই বেশি জরুরি। একা একা করা যাবে না, একা একা করলে আপনি আহলে ফেসবুক ওয়াল জামায়াত হয়ে যাবেন। ঠিক আছে, এবং আপনি তখন স্বঘোষিত আমিরও হয়ে যেতে পারেন। বুঝতে পারছি? নিজেকে হাসির পাত্রে পরিণত করবেন এবং আপনাকে নিয়ে ইউটিউবার রিলস বানাবে আর ভিডিও বানাবে, আপনি ভাইরাল হয়ে যাবেন। ভাইরাল ঠিকই হয়ে যাবেন, কিন্তু ওলামা কেরামদের বদদোয়া লাগবে গায়ে আর কি। ঠিক আছে, আল্লাহ পাক আমাদেরকে এইসব ফিতনা থেকে হেফাজত করে না। সোহবত লাগবে এবং সোহবতটা একটা লং প্রসেস। এটা একদিন, 2 দিন, 1 বছর, 2 বছরের না, সারা জীবন লেগে থাকে আর কি। যদি আমাদের হায়াত আল্লাহ পাক আমাদেরকে আরও যদি 20-30 বছর বাঁচিয়ে রাখেন, মানে 30 বছরই আমাকে লেগে থাকতে হবে। ব্যাপারটা এরকম আর কি। আল্লাহ পাক যেন আমাদেরকে ইলমের পথে দীর্ঘ নেখাত নসিব করে নেবে। এরপরে আসেন, আমরা জানলাম যে এখন শিখতে হবে কি, অন্তত পক্ষে আল কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত, তারপরে আরবি ভাষা, কোরআনুল কারীমের যে ব্যাকরণ, এতটুকু ব্যাকরণ, অনুবাদ, পাশাপাশি হাদিসের কিতাব পড়ার যোগ্যতা অর্জন করা, ফরজে আইনের জ্ঞান তো অর্জন করবেনই, ফিকহের জ্ঞান অর্জন করা, আকীদার জ্ঞান অর্জন করা, সিরাত, গুরুত্বপূর্ণ সাবজেক্ট কি সিরাতের জ্ঞান অর্জন করা, ইসলামের ইতিহাসের জ্ঞান অর্জন করা, ইসলামী অর্থনীতির জ্ঞান অর্জন করা, এবং এর পাশাপাশি বর্তমান বিশ্বের অর্থনীতি, বিশ্ব ব্যবস্থা, ভূগোল, হ্যাঁ, ভূ রাজনীতি, এগুলো আমাদের তো জানা আছে মোটামুটি, যেহেতু আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। এগুলো তো ইউনিভার্সিটিতে পড়েছেন মাশাআল্লাহ। এমনকি ইউনিভার্সিটিতে আপনারা অনেকে ওয়েস্টার্ন ফিলোসফি পড়েছেন, আমার চেয়ে আপনারা ভালো জানেন। অনেকে ম্যাথামেটিক্সে এখানে আছেন, অনার্স মাস্টার্স করেছেন, কেমিস্ট্রিতে আছেন, ফিজিক্সে আছেন, অনেক বড় বড় জায়গা থেকে মানুষ এসেছেন, MBBS ডক্টরও আছেন। তো এই পড়াশোনা তো মাশাআল্লাহ আপনার আছেই। এখন কোনটা ল্যাকিংস? ইসলামিক বেসিক পড়াশোনার ল্যাকিংস আছে, তাই তো? এখন আমাদের সামনে দুটো রাস্তা। একটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা সিস্টেমটা আপনি দেখবেন 2 ভাগে বিভক্ত আর কি।
একটা ভাগ হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, একটা হলো জেনারেল শিক্ষা ব্যবস্থা। এখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তাদের মতো করে তারা সাজিয়ে নিয়েছেন, এবং এটার মধ্যে মাশাআল্লাহ যা আছে তার বেশিরভাগই কি আমাদের সবার জন্য উপকারী। হয়তো মাদ্রাসা শিক্ষার কারিকুলামে জেনারেল শিক্ষার কিছু সাবজেক্ট নাই, যেমন ধরেন ফিজিক্স নাই, বা সায়েন্সের বেসিক সায়েন্সগুলো নাই, ইংরেজি হয়তো সব জায়গায় বাধ্যতামূলক না, কিছু কিছু জায়গায় হয়তো আছে, তারপরে ভূরাজনৈতিক প্রেক্ষাপটগুলো নাই, ইকোনমিক্সের পড়াশোনাটা কম, মানে যে পড়াশোনাগুলো এখন ওয়ার্ল্ডকে ডিল করতে প্রয়োজন হচ্ছে এগুলো কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো মাদ্রাসায় নাই। আর যে মাদ্রাসাগুলো পুরোপুরি আধ্যাত্মিক, ঠিক আছে, ইলম এবং তাসাউফে পরিপূর্ণ, ওই মাদ্রাসাগুলোতে এই সাবজেক্টগুলোর প্রয়োজনও নাই, কারণ ওইটা যদি ওখানে ঢুকানো হয় তখন সেখানকার রুহানিয়াত নষ্ট হয়ে যাবে। এই সেন্সে ওগুলো এভাবে আছে, এটা পারফেক্ট আছে। হয়তো তারা যখন আলেম হয়ে যাবেন, দাওরা হাদিস পাস করবেন, মানে ইফতা দিয়ে ফেলবেন, এরপরেও তারা চাইলে কিন্তু ইংরেজিতে একটা কোর্স করতে পারেন, আইসিডির কোর্স করতে পারেন, তাই না, কম্পিউটার সায়েন্সের কোর্স করতে পারেন, এভাবে তারা তাদের সেলফ স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। তো ওই দিকে তাদেরকে আর কোনো রকম চাপ দেওয়ার সুযোগ নাই, বা দেওয়ার দরকারও নেই, উচিত না। আমাদের দিকে আসেন, বাকি সাবজেক্ট আরেকটা ডিপার্টমেন্ট হচ্ছে জেনারেল ডিপার্টমেন্ট, তাই না? এখন আমাকে একটা প্রশ্ন উত্তর দেন যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের সংখ্যা বেশি না জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের সংখ্যা বেশি? আচ্ছা, কোনো জরিপ আছে আপনাদের কাছে কত পার্সেন্ট বেশি? কোনো আইডিয়া আছে যে আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট সংখ্যা কত এবং জেনারেল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের সংখ্যা কত? জি, মোটামুটি কাছাকাছি গিয়েছেন আপনি। 25% আমাদের দেশে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষ আছে। কত পার্সেন্ট? 25%। 75% হচ্ছে আমাদের জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ। কোন ব্যাকগ্রাউন্ডের? জেনারেল ব্যাকগ্রাউন্ড, মানে আপনারা যারা আমাদেরকে মানে ইংরেজি শিক্ষিত বলেন আর কি, তাই না? এটা হচ্ছে 75%। আরেকটা বিষয় নোটিস করেন, সেটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্স, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংসদ সদস্য, এমপি মন্ত্রীরা, অর্থনীতির সিস্টেম, ব্যাংকার, ফাইন্যান্স যারা ডিল করেন, গার্মেন্টস সেক্টর যারা ডিল করেন, যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন, ঠিক আছে, তারা সবাই, তাদের দেখা যায় 98%ই জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন।